আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ শহীদুর রহমান। ট্যাক্স টক উইথ মাহাজাবিনের আজকের প্রশ্ন উত্তর পর্বে আছি আপনাদের সাথে। বাংলাদেশে অনেক করদাতাই ট্যাক্স ফাইলিং নিয়ে অনেক বিভ্রান্তিতে থাকেন। ট্যাক্স ফাইল, অডিট, নোটিশ এগুলো কিভাবে করতে হয় তারা অনেকেই জানেন না। তাই আমরা আজ এ সকল বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলোর উত্তর জানব। আমাদের সঙ্গে আছেন আয়কর আইনজীবী মাকসুদা মাহাজাবিন। চলুন দর্শক, আজকের পর্বে আমরা জেনে নেই করদাতাদের থেকে পাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলোর উত্তর জানাতে আমরা চলে যাচ্ছি আমাদের আইনজীবীর কাছে। আসসালামু আলাইকুম, স্বাগতম ম্যাম আপনাকে। আমাদের তো মনে হয় রিটার্ন ফাইলের সময় বৃদ্ধি করা হয়েছে, তাই না? হ্যাঁ, আমাদের তো এমনি নভেম্বর 30 তারিখ পর্যন্ত টাইম থাকে, তো এটা এক মাস বৃদ্ধি করে 31শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আচ্ছা আচ্ছা। দর্শক, আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসেছে বিভিন্ন করদাতাদের কাছ থেকে, তো সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আমরা ওনার কাছে জানতে যাচ্ছি। তো ম্যাম, আমাদের কাছে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে অনেকে জানতে চেয়েছেন টিন সার্টিফিকেটের ঠিকানা কি চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ, টিন সার্টিফিকেটের ঠিকানা চেঞ্জ করা যায়। আচ্ছা, খুবই সুন্দর। তাহলে এটা চেঞ্জ করতে হলে কি তাকে স্ব সার্কেলে গিয়ে করতে হবে? হ্যাঁ, এটা সার্কেলে গিয়েও করা যায়। ম্যাডাম, আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যে সংশোধিত রিটার্ন সাবমিট করলে কি কোনো ঝামেলা পড়ার সম্ভাবনা আছে কিনা? আসলে সংশোধনী রিটার্নটা দেয় হচ্ছে যে আপনি যদি রিটার্ন পূরণ করার সময় কোনো ভুল করে থাকেন বা কোনো কিছু মিসিং হয়ে থাকে, তাহলে সেটা সঠিকভাবে তুলে ধরার জন্য। তো এখানে আসলে মানে ঝামেলা হওয়ার কিছু নাই। আসলে এই সুযোগটা সরকার দিয়েছে যে রিটার্নে ভুল সংশোধন করার জন্য। তবে এখানে কখনোই কোনো ভুল তথ্য দেয়া যাবে না, তাহলে কিন্তু ঝামেলা বাড়বে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বলার জন্য। ম্যাডাম, আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যে তিনি প্রশ্ন করেছেন, আমি 2025 সালের জুলাই মাসের 5 তারিখে একটি টিন সার্টিফিকেট খুলেছিলাম ফেসবুক মনিটাইজেশনের জন্য। আমার তো কোনো ইনকাম নেই, তাহলে এখন আমি কি জিরো রিটার্ন সাবমিট করতে পারবো? মানে ম্যাম, বিষয়টা হচ্ছে যে উনি সম্ভবত ফেসবুক বা ইউটিউবের মনিটাইজেশনের অ্যাপ্লাই করার জন্য, কারণ ফেসবুক বা ইউটিউবে যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয় তখন তো টিন সার্টিফিকেটের টিন নাম্বারটা চায়। তো এটার জন্য সম্ভবত উনি টিন খুলেছিলেন। এখন উনি জানতে চাচ্ছেন যে ওনার কি, যেহেতু কোনো ইনকাম নাই, ওনাকে জিরো রিটার্ন উনি শো করতে পারবেন কিনা বা রিটার্ন দাখিল করতে পারবেন কিনা, এই বিষয়টা যদি একটু বলেন। ওনার জন্য এই বছর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক না, তবে উনি চাইলে দিতে পারেন, কিন্তু নেক্সট ইয়ার থেকে ওনার জন্য রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক। আর ওনার ফেসবুক থেকে যদি কোনো ইনকাম আসে, মানে করযোগ্য আয় থাকে, তাহলে ওনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। আর যদি করযোগ্য আয় না থাকে, সেক্ষেত্রে উনি শূন্য রিটার্ন দিতে পারবেন। আসলে জিরো রিটার্ন বলে তো আসলে ওইভাবে কিছু হয় না এখন। তবে ওনাকে রিটার্ন সাবমিট করতে হবে, ওনার সমস্ত সম্পদের বিবরণ দিয়ে বা ব্যাংকে কোনো লেনদেন থাকলে সবকিছু দিয়ে ওনাকে রিটার্ন সাবমিট করতে হবে। ওনাকে তো তাহলে এই সালে আর দিতে হচ্ছে না? না না না, এই সালে যেহেতু উনি টিন খুলেছেন, এই সালে ওনার জন্য বাধ্যতামূলক না, কিন্তু নেক্সট বছর থেকে ওনাকে রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক। তার মানে যেটা আমরা বুঝতে পারছি যে ওনার তাহলে জিরো রিটার্ন, এখন তো যেহেতু আপনি বলছেন যে জিরো রিটার্ন নাই, তাহলে জিরো রিটার্নের অর্থটা কি? মানে কারো যদি ট্যাক্স না আসে তাহলে সে কি করবে? সে তো জিরোই দিচ্ছে, তাই না? হ্যাঁ, ট্যাক্স না আসলে জিরো হবে, কিন্তু তার যদি করযোগ্য আয় থাকে, হ্যাঁ, তার রিটার্ন এসে শো করেছে যে তার ব্যাংকে লেনদেন আছে বা তার জমি জমা আছে বা তার করযোগ্য আয় আছে, কিন্তু সে দেখা দিল যে তার জিরো রিটার্ন, জিরো লিখে দিল, হ্যাঁ, যে তার কোনো ট্যাক্স আসে না, এক্ষেত্রে তার জন্য 5 বছরের জেল জরিমানার একটা বিষয় থেকে থাকে। তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে যদি কারো সম্পদ থাকে তাহলে সেই সম্পদটা উল্লেখ করবে, কিন্তু ট্যাক্স না আসলে তাকে ট্যাক্স দিতে হবে না, কিন্তু সম্পদ উল্লেখ করা বাধ্যতামূলক। আচ্ছা, তার কোথায় কি আছে না আছে। আর এনবিআর আসলে সবই জানে, হ্যাঁ, সবারই তো এনআইডি কার্ড আছে, হ্যাঁ, যার একটা টিন থাকে, এনআইডি দিয়ে তো টিন খোলা হয়। আর টিন থাকা মানে হচ্ছে যে তার ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে তার ঢাকা শহরে বাড়ি গাড়ি, হ্যাঁ, বা তার কোথায় কয়টা জমি আছে না আছে, সবকিছুই আসলে সরকার জানে, সঞ্চয়পত্র, এফডিআর, হ্যাঁ, এগুলো আসলে ডাইরেক্ট এনবিআর সাথে লিঙ্ক আপ করা। তো এখানে আসলে গোপন করার কিছু নাই, বা গোপন করে শূন্য রিটার্ন দেখাইলে এটা নিয়ে জরিমানা বা শাস্তির ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আসলে অবহেলা করি বিষয়টা নিয়ে, কেউ আসলে সেভাবে গুরুত্ব দেই না।
এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ডিটেইলস তাদের কাছে আছে, তারা হ্যাঁ, চাইলেই সবকিছু তথ্য বের করে সবকিছু ফেলতে করতে পারে। পারে ওরা। তো আসলে সবার, দর্শক বুঝতেই পারছেন যে আসলে আপনাদের এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত। আপনাদের যদি কারো এরকম টিন করে থাকেন, টিন যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা রিটার্ন সাবমিট করবেন। সাবমিট করতে আর হবে। জিরো রিটার্ন বলে যেহেতু কিছু না, জিরো রিটার্ন মিন্স যেটা ম্যাম বোঝাতে চাচ্ছেন যে অনেকে করে কি যে সবকিছু আয় ব্যয় যা আছে সবকিছু 0,0,0,0,0 দিয়ে আসে, লাস্টে ট্যাক্সটাও জিরো দিয়ে ফেলে, সেটাই হচ্ছে জিরো রিটার্ন। তার মানে আপনার যদি আয় না থাকে, বাট আপনার তো সম্পদ আছে, কিছু তো আছে, যেহেতু আপনি জীবন ধারণ করছেন, আপনার আয় আছে, ব্যয় আছে, আপনি শুধু সেটুকুই উল্লেখ করবেন। আপনার ট্যাক্স না আসলে আপনার ট্যাক্স দিতে হবে না, কিন্তু ট্যাক্স যোগ্য মানে ট্যাক্স যোগ্য যদি আয় হয় তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা ম্যাডাম, আমাদের কাছে আরেকজন জানতে চেয়েছেন যে ওনার স্ত্রী গত বছর রিটার্ন দাখিল করেছেন অফলাইনে। আচ্ছা, তো এবছর থেকে তো বাধ্যতামূলক করা হয়েছে অনলাইন রিটার্ন দাখিলের জন্য। তো যেটা সমস্যায় উনি পড়েছেন যে ওনার স্ত্রীর নামে কোনো সিম কার্ড নেই, মানে ওনার নামে রেজিস্ট্রিকৃত কোনো সিম কার্ড নেই, সব হচ্ছে তার নামে, হ্যাঁ, মানে ওনার হাজবেন্ডের নামে। এখন যেহেতু ওনার স্ত্রীর নামে সিম কার্ড নেই, তাহলে উনি কি কার নামে এভাবে মানে এটা কিভাবে দেবে? উনি অনলাইন রিটার্নটা আসলে দেবে কিভাবে, হাজবেন্ডের নামে নাকি স্ত্রীর নামে? যেহেতু স্ত্রীর নামে সিম কার্ড নেই, বায়োমেট্রিক কোনো নাম্বার নেই, তাহলে এখানে কি করবে? না, এখানে আসলে সিমটা অবশ্যই তার ওয়াইফের নামে বায়োমেট্রিক সিম কিনতে হবে। আর সেটা যদি পসিবল না হয়, তাহলে আপনার নামে যে সিম কার্ডটা আছে সেটি আপনি আপনার ওয়াইফের নামে ট্রান্সফার করে দিতে পারেন। এখানে বায়োমেট্রিক সিম ছাড়া রিটার্ন দাখিল করা সম্ভব না। যার টিন সার্টিফিকেট, তার বায়োমেট্রিক সিম কার্ড লাগবে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য, অন্যথায় উনি বায়োমেট্রিক সিম ছাড়া উনি অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন না। ধন্যবাদ ম্যাডাম আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে আমাদের সবার একটু সচেতনতা দরকার, আমরা সচেতন হলে আসলে এগুলো নির্মূল করা সম্ভব। যাই হোক, আমাদের পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। একজন জানতে চেয়েছেন যে উনি আসলে ভুল করে টিন খুলে ফেলেছেন, মানে উনি বুঝতে পারেননি যে আসলে কিভাবে টিন খোলার সময় উনি আসলে এত কিছু বুঝতে পারেননি, উনি টিন খুলে ফেলেছেন। এখন উনি টিনটা বন্ধ করতে চাচ্ছেন। ওনার প্রশ্ন হচ্ছে যে টিন বন্ধ করার কোনো উপায় আছে কিনা। এখন তো বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে ব্যাংকের কোনো লোন নিতে গেলে অথবা কোনো ব্যাংকিং কর্মকাণ্ড করতে গেলে বিভিন্ন সময় তো টিন লাগে। এখন অনেকে বুঝে না বুঝেও সেই টিনটা করে ফেলে। হ্যাঁ, তো এটা থেকে মানে বন্ধ করা, বা উনি যদি টিনটা প্রয়োজনে ইউজ করতে না চান, বন্ধ করার কোনো উপায় আছে কিনা সেটা উনি জানতে চেয়েছেন। আচ্ছা, প্রথমেই বলবো যে টিন যেহেতু খুলেই ফেলেছেন, এটাতে আসলে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, তো টিন থাকলে রিটার্ন দাখিল করতে হবে, রিটার্ন দাখিল বাধ্যতামূলক। অনেকে দেখা যায় যে জমি কেনাবেচা বা তার ব্যাংকিং লেনদেন, হ্যাঁ, এগুলো কারণে টিন সার্টিফিকেট খুলে থাকেন। তো দেখা যায় যে প্রতি বছর, এটা তো আসলে বছরে একবার রিটার্ন দাখিল করতে হয়, এটা নিয়ে তো টেনশনের কিছু নাই। আর ভবিষ্যতে কিন্তু টিন সার্টিফিকেট লাগবেই। আপনি এখন বন্ধ করলে কিছুদিন পর আপনাকে সেটা আবার খুলতে হবে, কারণ এখন সময়টা আসলে এরকম যে কারণ তার এখন হয়তো ইনকাম নেই, পরবর্তীতে ইনকাম থাকবে, তখন তার টিনটা প্রয়োজন হবে। যার আয় কম, দেখা যাচ্ছে যে তারপরেও তার টিন সার্টিফিকেট লাগে। টিন এখন সবকিছুতেই লাগে। তো এটা আসলে বন্ধ করাটা আমার কাছে মনে হয় যে বোকামো। আয় কম থাকলে বা আয় না থাকলে সেটা দেখাবে না। এটা তো একটা নির্দিষ্ট মাপ আছে যে পুরুষ করদাতাদের জন্য আর কি 3,50,000 টাকা, মহিলা করদাতাদের জন্য 4 লাখ টাকা। তো এটা একটা, বা 65 ঊর্ধ্ব বয়সের যারা, তাদের 4 লাখ টাকা নির্দিষ্ট সীমা আছে। হ্যাঁ, এই সীমা অতিক্রম করলে তাকে ট্যাক্স দিতে হবে, তাছাড়া তো তাকে ট্যাক্স দেওয়া লাগছে না। তো সেক্ষেত্রে আপনি আপনার আয় ব্যয়ের হিসাবটা যদি সঠিকভাবে সরকারের কাছে পেশ করেন, তো এখানে তো সব ভয়ের কিছু দেখি না আমি। আচ্ছা, মানে তারপরে যদি কেউ মনে করে যে না আমি আর রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আসলে করার কি আছে? সেক্ষেত্রে উনি ট্যাক্স অফিসে, ট্যাক্স সার্কেলে যাবেন, ওনার সার্কেলে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিবেন যে আমি টিন সার্টিফিকেটটা বাতিল করতে চাই। তার মানে যদি অনেকে তো ভুলে টিন খুলে ফেলে, তার মানে এটা টিন আসলে এখন ফেসবুক মনিটাইজেশনের ক্ষেত্রে, ইউটিউবের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই আসলে, এবং সরকার মানে আরো বেশি কড়াকড়ি করছে এটা নিয়ে, যে প্রত্যেকটা ক্ষেত্রেই এনআইডি যেরকম খুব বেশি গুরুত্বপূর্ণ, টিন সার্টিফিকেটটাও মনে হয় সেরকম গুরুত্ব। বিদেশ ভ্রমণ থেকে শুরু করে সবকিছুতে এখন টিন লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে আসলে এই বিষয়টা খুব কনসার্নিং, এটা আসলে সবার একটু গুরুত্ব দেওয়া উচিত বিষয়টাতে। ম্যাম, আরেকটা প্রশ্ন আমাদের কাছে আছে। 2019 সালে উনি একটি টিন করেছেন, যার রিটার্ন উনি একবারও দেয়া হয়নি, মানে কখনোই দেয়নি। 19 থেকে 25 পর্যন্ত এখনো পর্যন্ত রিটার্ন দেয়নি। এখন তিনি কি করবেন?
হ্যাঁ, 2019 সাল থেকে দিয়ে আসতে হবে, নাকি উনি শুধু 25-26 রিটার্নটা দাখিল করবেন? যেহেতু উনি 19-এ করেছেন, 19 থেকে 25 পর্যন্ত কখনোই তিনি রিটার্ন দেননি। এখন তার প্রশ্ন হচ্ছে, এখন তিনি কি করবেন? 19 থেকে দিয়ে আসবেন, নাকি শুধুমাত্র 25-26 অর্থ বছরে তিনি এটা দাখিল করবেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা আসলে এই কোশ্চেনটা আমি প্রায়ই পাই। এখানে যেহেতু উনি 19 সাল থেকে মনে হয় টিনটা খুলেছিলেন না? হ্যাঁ, 19 সালে। 19 সালে। আচ্ছা, তো এটা নিয়ম হচ্ছে যে যেদিন থেকে টিন খুলবে, মানে যে অর্থ বছরে টিনটা খুলবেন, তখন থেকে রিটার্নটা জমা দেওয়া। তা না দিলে কিন্তু প্রতিদিন প্রতি মাস হিসেবে আসলে জরিমানাটা আসে। 24-25, 25-26 এই 2 ইয়ার অনলাইনে, যেহেতু এই 2 ইয়ার আপনি রিটার্ন দাখিল করুন। ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর করে বলার জন্য। আসলে আমরা যেটা জানলাম যে যদি কেউ টিন অনেক আগে খোলে তাহলে সেদিন থেকে জরিমানা শুরু কাউন্ট হতে থাকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, যদি রিটার্ন দাখিল না করে। এক্স্যাক্টলি। কিন্তু এই বিষয়টা আসলে আমরা কেউই গায়ে লাগাই গায়ে না, লাগাই না, এটাই হ্যাঁ। একটা সমস্যা। ঠিক আছে ম্যাম, আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে আমার বাবার টিন সার্টিফিকেট আছে, তিনি গত বছর মারা গেছেন, এখন কি তার রিটার্ন জমা দিতে হবে? লাস্ট রিটার্ন জমা দেওয়া হয়েছে 2024 সালে। হ্যাঁ, তার বাবা যেহেতু মারা গিয়েছেন, এটা সার্কেলে গিয়ে লিখিত একটা দরখাস্ত দিতে হবে যে তার বাবা নাই, তার টিন সার্টিফিকেটটা বন্ধ করতে হবে। আর যেহেতু কি উনি 24 সালে মারা গিয়েছেন, জি, তো না 24 সালে লাস্ট রিটার্ন দাখিল করেছেন। রিটার্ন দাখিল করেছেন। আচ্ছা, তো এই বছরের ওনার সার্কেলে গিয়ে কথা বলেন যে ওনারা যদি বলে যে না এই সালে দিতে হবে, রিটার্ন জমা দিতে হবে, তাহলে তো দেওয়াই লাগলো। আর যদি না লাগে তাহলে তো বাতিল হয়ে তাহলে তো আর দেওয়া লাগছে না, তাহলে ওটা বাদ হয়ে যাবে যেহেতু উনি নাই। আর এটা গিয়ে টিন সার্টিফিকেটটার বন্ধের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। না করলে ওনার যদি ওনার বাবার যদি কোনো ব্যবসা, হ্যাঁ, বা আয়ের কোনো খাত থাকে, সেটা তো দেখা যাবে যে প্রতি বছর একটা রোলিং হবে। হ্যাঁ, একটা আসতেই থাকবে। তো এটা বন্ধ না করলে তো তখন দেখা যাবে যে প্রতি বছর রিটার্ন সাবমিটের একটা বিষয় থাকে, আয় ব্যয়ের একটা হিসাব রাখতে হবে। তো এই জন্য যেহেতু উনি নাই, উনি মারা গেছেন, আমার মতে সার্কেলে গিয়ে এই বিষয়টা কথা বলে আপনি একটা দরখাস্ত দিয়ে দেন, তাহলে আর ভবিষ্যতে ঝামেলা হবে না। নাহলে এটা দেখা যাবে যে পরবর্তীতে ওনার ছেলে মেয়েদের উপরে এই দায়ভারগুলো এসে পড়বে সঠিকভাবে রিটার্ন সাবমিট না করলে। ম্যাম আপনাকে ধন্যবাদ, আপনি আপনাকেও ধন্যবাদ। এত সুন্দরভাবে আসলে সবকিছু বুঝিয়ে দিয়েছেন যে আসলে মানুষ অনেক উপকৃত হবে। যেহেতু আমরা সবাই ট্যাক্সটাকে অনেক বেশি ভয় পাই, আসলে ভয় পাওয়ার কিছুই নাই। আমার যেটা মনে হয় যে যদি সুন্দরভাবে ফাইলিং থাকে, সুন্দরভাবে যদি সবকিছু আমরা দিয়ে থাকি, সরকারকে যদি সবকিছুর সদুত্তর আমরা সুন্দরভাবে দেই, তাহলে আমার মনে হয় যে ভয় পাওয়ার এখানে কিছু নাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আসলে ট্যাক্স ভয়ের কোনো বিষয় না। আপনি আপনার সম্পদের হিসাবটা সুন্দরভাবে রিটার্নে সাবমিট করলেই হয়ে গেল। এখানে তথ্য গোপন করা, হ্যাঁ, আয় গোপন করা, এগুলো করলেই আসলে ঝামেলা বাড়ে। তো আমাদেরকে আসলে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমরা দেখা যায় যে অনেক বেশি এই জায়গায় আমরা ভয় পেয়ে থাকি বা তথ্য গোপন করে থাকি। হ্যাঁ, আসলে ভয়টা আসে কই থেকে, যে আমরা তথ্য গোপন করেছি, আমরা ভুল তথ্য প্রদর্শন করেছি, সেখান থেকেই তো আসলে ভয়টা আসে। আমি যদি সুন্দরভাবে সঠিকভাবে সবকিছু আমার রিটার্নে দাখিল করি, হ্যাঁ, আমার ব্যাংকের আয় ব্যয় হিসাব বা আমার জমি জমা সংক্রান্ত যে বিষয়গুলো থাকে, তাহলে তো আসলে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা একটা স্বচ্ছ ডকুমেন্ট থাকলে আপনার সবকিছুতে আপনার জন্য ভালো। এগুলো এটা থাকলে দেখা যাবে যে আপনি ভবিষ্যতে কোনো আইনি জটিলতায় পড়তে হবে না, অডিট নোটিশের ভয় থাকবে না। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে আমাদের মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয়, দেখা যায় যে অনেকে মনে করে হ্যাঁ এখন তো আসলে অনলাইনে রিটার্ন পূরণ, দেখা যায় অনেকে কম্পিউটার দোকান গিয়ে করে ফেলছে। যেমন আমরা মাঝে মাঝে দেখছি যে ইউটিউব ফেসবুকে অ্যাড আসছে যে 499 টাকায় ফাইল রিটার্ন করুন, তাই না? হ্যাঁ, তো এগুলো আসলে দেখা যায় অনেকে নিজে নিজে মাতব্বরি করে। হ্যাঁ, তো করে দেখা যায় যে তারা ঝামেলাটা বাড়ায় দেয়। হ্যাঁ, তো আসলে এই জিনিসগুলো থেকে দূরে থাকা অবশ্যই, বিশেষ করে প্রথম রিটার্নটা যে আপনি পূরণ করবেন, এটা অবশ্যই একজন দক্ষ আইনজীবী, একজন কর আইনজীবীর মাধ্যমে আপনার এটা পূরণ করতে হবে। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই, পরবর্তীতে এই ফাইলটা অডিট বা নোটিশে পড়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের এটা সবাই মাথায় রাখতে হবে।
ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা বুঝে না বুঝে অনেকেই ভুলগুলো করে থাকি। আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন দোকানে গিয়ে আমরা এই কাজগুলো সেরে ফেলি, কারণ বিভিন্নভাবে অ্যাড আসে এখন ইউটিউব বা ফেসবুকে যে 400-500 টাকায় 300 টাকায়, অনেকে দেখি 300 টাকাও ফাইল রিটার্ন করে দেয়। আসলে তারা তো আইনের কিছু বোঝে না, তাদের ইচ্ছা মতো ফাইলে যা আছে তারা তুলে দেয় এবং এটি পরবর্তীতে কাল হয়ে যায়। নোটিশ বা অডিটের কারণ হয়ে দাঁড়ায়। তো ভালোভাবে সুন্দরভাবে রিটার্ন পূরণ করলে আমার মনে হয় না যে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা। আপনারা চাইলে মানে ভালো একজন দক্ষ আইনজীবীর সহায়তা নিন, আইনজীবীর কাছ থেকে ফাইলগুলো পূরণ করুন, তাহলে মনে কোনো ঝামেলা হবে না। দর্শক ধন্যবাদ সবাইকে। আমাদের এই ভিডিওগুলো বা এই প্রশ্ন উত্তরগুলো যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে, আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। ট্যাক্স টক উইথ মাহাজাবিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আপনাদের আর কি জানতে চান, আমাদের কাছ থেকে কি প্রশ্নের উত্তর চান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সটে নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।